আপনি জানেন কি, একটা মিম পোস্ট করায় আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে, বিশেষ করে যদি সেটা সরকারের বিরুদ্ধে যায়। মাসুদকে পুলিশ গ্রেপ্তার করেছে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই। তার অপরাধ, ফেসবুকে একটা মিম ভাইরাল হয়েছে যেখানে শাসক গোষ্ঠীকে ব্যঙ্গ করা হয়েছিল। ব্যাস এটুকুই। এমন কেসে আপনার অপরাধের সর্বোচ্চ শাস্তি হতে পারে 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা জরিমানা বা উভয়দণ্ড। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে মাসুদকে আটক করা হয়েছে। শক্তিশালী এই আইনে আইনশৃঙ্খলা বাহিনী চাইলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং তল্লাশি করতে পারে, এবং একবার গ্রেপ্তার হলে মাসুদের মতো হাজারো মানুষ বছরের পর বছর বিনা বিচারে জেলে কাটায়। সাধারণত এই ধরনের কেসে তদন্তের জন্য 60 কর্মদিবস দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই তদন্ত প্রতিবেদন সময় মতো জমা পড়ে না, কিন্তু আসামিরা হেফাজতে থাকে আর বিচারের আগেই শাস্তি ভোগ করে। শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনি জানবেন না কেন প্রায় 3000-এরও বেশি মানুষ গুরুতর কোনো অন্যায় না করে কিংবা দোষী সাব্যস্ত না হয়েও বছরের পর বছর কারাগারে পচে মরছে। গল্পের মাসুদ আইনের এসব জটিলতা বোঝেনি। অনেকেই বোঝে না দেশে কতজনই বা আইন বোঝে। কিশোরগঞ্জের আবু জামানের গল্পও কম মর্মান্তিক নয়। 2020 সালে এক প্রভাবশালী প্রতিবেশী তার বিরুদ্ধে মামলা করে। তার বিরুদ্ধে অভিযোগ, ফেসবুকে কুৎসা রটিয়ে স্ট্যাটাস লিখতে তিনি আরেক ব্যক্তিকে সহায়তা করেছেন। কিন্তু জেনে অবাক হবেন, 5ম শ্রেণী পাশ কৃষক আবু জামানের ফেসবুক তো দূরে থাক, স্মার্টফোনও নেই। মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। এমন উদাহরণ আমাদের দেশে অসংখ্য। এগুলো দেখে মনে হয় সরকার যেন একটা আইন বানিয়েছে কেবলমাত্র নিজেদের সুবিধার জন্য, আর যারা তাদের মতের বিরুদ্ধে যায় তাদের শাস্তি দেওয়ার জন্য। আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনিও নিরাপদ নন। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন আর কমেন্ট করুন। রিপ্লাইতে জানিয়ে দেব আপনার বিরুদ্ধে মামলা হবে কিনা। প্রশ্ন জাগছে না, সাইবার নিরাপত্তা আইন কি? বেশিরভাগ দেশে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, তথ্য সুরক্ষা, হ্যাকিং, ফিশিং, সাইবার বুলিং এবং অনলাইন জালিয়াতির বিরুদ্ধে আইন তৈরি করা হয়। এছাড়া থাকে অনলাইনে ব্যবসায়িক লেনদেন এবং চুক্তির বৈধতা বিষয়ক আইন, ডিজিটাল কন্টেন্টের কপিরাইট এবং ট্রেডমার্ক রক্ষা বিষয়ক আইন, সাইবার আক্রমণ থেকে জাতীয় সুরক্ষা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক আইন, অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ কন্টেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ বিষয়ক আইন। কিন্তু আমাদের দেশে এখানে যা সরকারের মতের বিরুদ্ধে তাই অবৈধ। সংবিধানের 39 অনুচ্ছেদে বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন যেন তা হরণ করেছে। 2018 সালে প্রকাশিত হওয়ার পর থেকেই এটি নিয়ে তুমুল বিতর্ক হয়েছে, কিন্তু কিছুই বদলায়নি। 2023 সালে এর নাম পরিবর্তন করে রাখা হলো সাইবার নিরাপত্তা আইন, কিন্তু মূল বিষয়বস্তু একদম একই রয়ে গেছে, ঠিক যেন নতুন প্যাকেটে পুরনো ওষুধ। তাহলে কি আছে আমাদের সাইবার নিরাপত্তা আইনে? সাইবার নিরাপত্তা আইনে ধারা 60টি, এর মধ্যে 14টি ধারা ছিল অজামিনযোগ্য। সাইবার নিরাপত্তা আইন নাম বদলে 2023 সালে 10টি ধারা জামিনযোগ্য করা হয়েছে, তবে এখনও 4টি ধারা অজামিনযোগ্য রাখা হয়েছে: 17, 19, 27 ও 33। 17 ধারায় বলা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশের আইন এবং ইত্যাদির দণ্ডসমূহ। 19 ধারায় বিধান আছে কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতিসাধন ও দণ্ড বিষয়ে। 21 ধারায় আছে মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড বিষয়ে। 33 ধারায় আছে অপরাধ সংগঠনে সহায়তা ও উহার দণ্ড বিষয়ে। তাছাড়া রাষ্ট্র, ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা বা মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে যে কোনো ব্যক্তিকে জেল বা জরিমানা করা যেতে পারে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, দেশের নিরাপত্তা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন কিছু প্রকাশ করলেও জেল কিংবা জরিমানা হতে পারে। দুঃখের বিষয়, আইনগুলোর অপব্যবহার হয়েছে সবচেয়ে বেশি, কারণ এখানে অনেক ফাঁকফোকর। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে বুঝতে পারবেন যারা এই আইন তৈরি করেছেন তারা সাইবার দুনিয়া সম্পর্কে কতটা জানেন। আর এর প্রয়োগ শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের তথ্য অনুযায়ী 2018 সাল থেকে 2022 সালের মধ্যে দায়ের করা প্রতিটি মামলার লগ তৈরি করা হয়েছে। আশ্চর্যজনকভাবে 1109টি মামলার 60% হয়েছে ফেসবুক কার্যক্রমের জন্য। মোট 2889 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে 21 শিশু আটক এবং 26 শিশু অভিযুক্ত হয়েছে। যদিও আইন প্রয়োগকারী সংস্থা মামলা ও আসামির সঠিক পরিসংখ্যান দিতে চায় না, তবে সংখ্যাগুলো বাস্তবে আরও বেশি।
এই আইনের অধীনে মাত্র 2% মামলার বিচার হয়েছে, বাকিরা বিনা বিচারে জেলে। আবু জামানের মতো অনেকে হয়তো জানেনই না তার কি অপরাধ। তবে বেশিরভাগ মামলাই স্রেফ তদন্তের স্তরে আটকে আছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের তথ্য অনুযায়ী পুলিশ এখনও প্রায় 1000 বা তার বেশি মামলার মধ্যে মাত্র 3/4 তদন্ত করেছে। আইনে 60 দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ থাকলেও অনেক মামলায় সেই সময়সীমা পেরিয়ে গেছে ইতিমধ্যে। তবু তদন্ত চলছে, আসামিরা কারাগারে অপেক্ষায় থেকে গেছে। এই বিশ্লেষণ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আইনটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে সাংবাদিক এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে। 280 জন সাংবাদিক এবং 287 জন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয়েছে। তথ্য অনুযায়ী রাজনীতিবিদরা, আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদরা সাংবাদিকদের নামে সবচেয়ে বেশি মামলা করেছেন, প্রধানত মানহানির অভিযোগে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগে 140টি মামলা দায়ের করা হয়েছে। মন্ত্রীদের মানহানির অভিযোগে 64টি মামলা করা হয়েছে। ক্ষমতায় থাকাকালীন ক্ষমতাসীন দলের কর্মীরা প্রতি সপ্তাহে গড়ে 2 জনের বিরুদ্ধে মামলা করেছে। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ অভিযোগকারীদের তালিকায় শীর্ষে রয়েছে। তারা যথাক্রমে 74 ও 72টি মামলা করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে, সাইবার নিরাপত্তা আইন মত প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার। ভিডিওটি দেখার পরে আপনি কি ভাবছেন? এই আইন কি জনগণের জন্য নাকি সরকারের হাতিয়ার? যাদের মুখ বন্ধ করা হয়েছে তারা কি আসলেই দোষী, নাকি এই আইনের নামে চলেছে নিপীড়ন? সত্যি কি আমরা সাইবার ক্রাইম রোধ করতে পারছি, নাকি আমরা নিজেদের মত প্রকাশের স্বাধীনতায় হারাচ্ছি? উত্তর দিয়ে যাবেন।